আমেরিকার অস্তিত্বের জন্য এটা একটা বিরাট একটা বিপজ্জনক সংকেত। তেল হলো এমন একটা বিষয় যে এটা প্রত্যেকটা দেশের লাগবে এবং এটার কন্ট্রোল আমাদের হাতে থাকবে। আমরা যখন সুইচ অন করব, কোনো দেশের ইলেকট্রিসিটি জ্বলবে অথবা কোনোটার বন্ধ হবে। এখানে রিজিম চেঞ্জের কোনো ব্যাপার নাই। ইরানিয়ানদেরকে এটা হলো এক, ফর ফর ইউএসএ ইট ইজ এ ওয়ার ফর অয়েল, অ্যান্ড ফর ইসরায়েল ইজ এ ওয়ার ফর মিলিটারি ডমিনেন্স ইন মিডল ইস্ট। তোমাদের যে তেলের বিক্রির যে টাকাটা হবে, এটা হবে আমেরিকার ব্যাংকসগুলির মাধ্যমে যাবে। এটা যেহেতু সেই ইরান তার এই পয়সা কড়ি আমেরিকার কোনো ব্যাংকে রাখবে না, এই জন্য ইরানকে তারা ধরলো সবশেষে। এই যুদ্ধটা অ্যাকচুয়ালি এখানে অনেকগুলি বিষয় এখানে জড়িত। তো ভেরি রিসেন্টলি একটা ফিডব্যাক এসেছে, সেটা হচ্ছে মিস্টার মাইকেল হাডসন। উনি একজন ইকোনমিস্ট। ওনার চাকরি জীবনের খুব শুরুতে উনি ছিলেন চেজ ম্যানহাটনের ব্যালেন্স অফ পেমেন্টের ইউএস স্পেশালিস্ট ছিলেন, পার্টিকুলারলি রিলেটেড টু ওয়াইল ট্রেড। এবং ওনার দৃষ্টিতে এই যুদ্ধটা ইজ বেসিক্যালি ইটস অ্যান অয়েল ওয়ার। এখানে রিজিম চেঞ্জের কোনো ব্যাপার নাই। ইরানিয়ানদেরকে এটা হলো এক, ফর ইউএসএ ইট ইজ এ ওয়ার ফর অয়েল, অ্যান্ড ফর ইসরায়েল ইজ এ ওয়ার ফর মিলিটারি ডমিনেন্স ইন মিডল ইস্ট। এখানে কয়েকটা ব্যাপার একটু মনে রাখা দরকার। ইউএস যে সিস্টেমটা চালু করেছিল আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্যাট দে উইল কন্ট্রোল দ্য ওয়ার্ল্ডস ইকোনমি থ্রু ওয়ার্ল্ড ব্যাংক অ্যান্ড আইএমএফ, which they were very successful until probably very recent past. গত ডিসেম্বরে ইউএস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল has been briefing to President that US dominance over the world has reduced to a very dangerous level, which is actually jeopardizing their US interest all over the world. এবং এটার জন্য মেইন কারণ হচ্ছে দি সোভারেনিটি অফ ইচ নেশন, অর্থাৎ এই যে প্রত্যেকটা দেশের যে তারা যে স্বাধীন এবং স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখে, এটাই এখন ইউএসের জন্য বিপজ্জনক। যখন একটা দেশ স্বাধীন এবং তার স্বাধীন সিদ্ধান্ত গ্রহণে সক্ষম, তখন সে কার সাথে ট্রেড করবে, কার সাথে করবে না, এটা তার ইচ্ছার উপর নির্ভর করে। এবং এটাই তারা বলতে চাচ্ছে যে এটা আমেরিকার অস্তিত্বের জন্য এটা একটা বিরাট একটা বিপজ্জনক সংকেত। এবং এখনই যদি আমরা এটাকে আমাদের নিয়ন্ত্রণে না আনি, তাহলে আমরা ভবিষ্যতে আমরাই আইসোলেটেড হয়ে যাব। সারা বিশ্বের বিভিন্ন রকম গ্রুপের নতুন অ্যালায়েন্স গড়ে তুলবে এবং তার সেক্ষেত্রে আমরা আইসোলেটেড হয়ে যাব এবং প্রবাবলি উই উইল লুজ দ্যাট ডমিনেন্স। এখন তার দু একটা বিষয় আমি একটু খণ্ড খণ্ড চিত্র, স্ন্যাপশট আমি বলতে চাই। অ্যাকচুয়ালি গত বছরে ডেভিড পেট্রুস কোনো একটা জায়গায়, ডেভিড পেট্রুস আপনারা সবাই জানেন, হয়তো বা অনেকেই জানেন না, 2003 সালে যে ইরাকের যে বুশ গভর্নমেন্ট, বুশ জুনিয়র যে যুদ্ধটা চালিয়েছিল, সেটার প্রধান ছিলেন ডেভিড পেট্রুস। ডেভিড পেট্রুসের সেই কথাটা উনি মনে করে দিয়েছিলেন যে আমরা মধ্যপ্রাচ্যের ম্যাপটাকে নতুন করে বদলাতে চাই এবং সেখানে আমরা মধ্যপ্রাচ্যের 7টা দেশকে আমরা দখল করে নিব এবং সবশেষে যেটা শেষ দেশটা হবে ইরান। সুতরাং ইরানের যে যুদ্ধটা চলছে এখন, ডেভিড পেট্রুসের গত পরশু দিনেরও ফিডব্যাক হচ্ছে ইরানের নাকি একটা স্ট্র্যাটেজিক মিসক্যালকুলেশন করেছে তারা, এবং তারা ভাবতে পারছে না যে তারা দে আর গোয়িং টু বি ডিফিটেড এবং দে উইল বি ওয়াইপড আউট। এটা হলো তার প্রেডিকশন। আবার শেষের দিকে আবার বলছে যে এটা আবার শিওর না, যদি আমি শুধুমাত্র এয়ার অ্যাটাক দিয়ে এটা করা সম্ভব না, যদি গ্রাউন্ড ট্রুপসকে মাঠে না নামানো হয় তাহলে এটা কতটুকু সম্ভব হবে জানি না। ডেভিড পেট্রুস যে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল সেটা হলো ইরাক দখল, এবং সে ইরাকের গণতন্ত্র ফিরিয়ে আনতে চেয়েছিল। কিন্তু সে জানতো না, আসলে সারা বিশ্বই জানতো না যে ইরাকের যে বিভিন্ন দল উপদল, যে গোষ্ঠী, বিশেষ করে শিয়া, সুন্নি এবং কুর্দি, এই 3টা যে প্রধান গোষ্ঠী ইরাকে বসবাস করত, সেটা কিন্তু অনেকেরই জানা ছিল না। কিন্তু আমেরিকানরা যখন যুদ্ধে গেল, তখন কিন্তু সারা বিশ্বের কাছে এটা দেখা গেল যে এটা অ্যাকচুয়ালি এখানে একটা 3টা আলাদা আলাদা গোষ্ঠী আছে এবং এগুলো একে অপরের সাথে তাদের একটা সাংঘাতিক বৈরী অবস্থা। এবং এমনকি বাগদাদে, যেটা আগে কখনো সাদ্দামের সময় কখনো হয় নাই, বাগদাদে শিয়ারা তাদের এলাকা পরিবর্তন করে করে শিয়াদের এলাকায়, সুন্নিরা সুন্নিদের এলাকায় এবং কুর্দিরা কুর্দিদের এলাকায় যাওয়া শুরু করলো। এই ছিল আমেরিকার ইনভেশনের রেজাল্ট। তো এখন এটা কি আমেরিকা চেয়েছিল? আই ডোন্ট নো।
আমেরিকা যা চেয়েছিল সেটা হচ্ছে ইরাকের তেল আমেরিকান কোম্পানির কন্ট্রোলে থাকবে। এবং এই কনসেপ্টটা আসছে 1974 সালে। 1974 সালে যখন এই ইকোনমিস্ট মাইকেল হাডসন বলছে যে আমাকে হোয়াইট হাউসে ডাকা হলো, চেজ ব্যাংকের যেহেতু আমি ব্যালেন্স অফ পেমেন্টের অয়েল সাইডের ব্যালেন্স অফ পেমেন্টের স্পেশালিস্ট ছিলাম, এই জন্য আমাকে ডাকা হলো সেখানে আমার মতামত দেওয়ার জন্য। এবং সেখানে কথা হলো যে আমরা যদি সারা বিশ্বের তেল হলো এমন একটা বিষয় যে এটা প্রত্যেকটা দেশের লাগবে এবং এটার কন্ট্রোল আমাদের হাতে থাকবে। আমরা যখন সুইচ অন করব, কোনো দেশের ইলেকট্রিসিটি জ্বলবে অথবা কোনোটার বন্ধ হবে, কোনো ইন্ডাস্ট্রি খুলবে অথবা ইন্ডাস্ট্রি বন্ধ হবে। এই নিয়ন্ত্রণটা তারা চাচ্ছিল। এবং সেটা কিভাবে সম্ভব? তারা বলছে যে আমরা প্রত্যেকটা তেল উৎপাদনকারী দেশের উপরে এমন একটা শর্ত দিব যে তোমাদের তেল তোমরা কার কাছে বিক্রি করবে, এটা জাতীয় করবা নাকি কোনো কোম্পানির কাছে দিবে, ইট ইজ আপ টু ইউ। কিন্তু তোমাদের যে তেলের বিক্রির যে টাকাটা হবে, এটা হবে আমেরিকার ব্যাংকসগুলির মাধ্যমে যাবে এটা, অথবা এটাকে উনি বলছেন ওনার ভাষায় এটাকে রিসাইকেল করা হবে আমেরিকার ব্যাংকগুলির মাধ্যমে। সেখানে তোমরা এই তেলের লাভ তোমরা ইউএস বন্ডে, ইউএস সিকিউরিটিজে, ইউএস স্টকে তোমরা ইনভেস্ট করবে এবং এইখান থেকে এটা দ্যাটস হাউ ইট উইল বি কন্ট্রোল। সেকেন্ড হচ্ছে যে এইটা যখন যদি কেউ ভায়োলেট করে, যেমন রাশিয়া, সেও তেল উৎপাদন করায় এবং তেল বিক্রি করা শুরু করলে বিশেষ করে ইউরোপের কাছে। এবং রাশিয়া যখন এই তেলের পয়সা যখন সে ইউএস ব্যাংকে রাখতে রাজি হলো না, তখন তাদের উপরে তারা স্যাংশন দিল এবং তাদের যে পাইপলাইন আছে এই পাইপলাইনের উপর বম্বিং করে ইট ওয়াজ ডিসরাপ্টেড। সেকেন্ড হচ্ছে ভেনিজুয়েলা। ভেনিজুয়েলা যখন এই তেল বিক্রির পয়সা যখন তারা ইউএস ব্যাংকে বা ইউএস ডলারে না করে তারা ডাইরেক্টলি র্যান্ডে করা শুরু করলো এবং অন্য যাদেরকে তারা রপ্তানি করলো তাদের লোকাল কারেন্সিতে করা শুরু করলো, তখন কিন্তু ইউএস এর এই ভেনিজুয়েলা তাদের ভিলেন হয়ে গেলো এবং ভেনিজুয়েলাকে তা কন্ট্রোল করা তাদের জরুরি হয়ে পড়লো। এবং সে কারণে তারা ভেনিজুয়েলার কন্ট্রোলটা এখন নিয়েছে। বাট কন্ট্রোল নিয়ে কতটুকু লাভবান হয়েছে আমি জানি না, বাট চাইনিজরা কিন্তু আর তেল আনতে পারছে না ভেনিজুয়েলা থেকে। অ্যান্ড লাস্ট ছিল ইরান, যারা এই চায়না এবং রাশিয়ার কাছে এবং ইরান যাদের কাছে তেল বিক্রি করতো, এই ইরানের উপরে স্যাংশন দিয়ে তাদের কাছ থেকে যেন তেলটা বিক্রি না করতে পারে। এবং যেহেতু সেই ইরান তার এই পয়সা কড়ি আমেরিকার কোনো ব্যাংকে রাখবে না, এই জন্য ইরানকে তারা ধরলো সবশেষে। এই ইরানকে ধরার কিন্তু প্ল্যান ছিল 2003-এ। এবং আপনি ডক্টর ফরহাদ একটা কথা বললেন যে সেটা হচ্ছে যে জনাথন কুক, উনি হচ্ছিল অ্যাকচুয়ালি মিডল ইস্ট স্পেশালিস্ট, উনি একজন ব্রিটিশ সাংবাদিক। সে প্যালেস্টাইনিয়ানদের উপরে বেশ কিছু বই লিখেছেন। যেমন একটা বই আছে ডিসঅ্যাপিয়ারিং প্যালেস্টাইন ফ্রম ইসরায়েল, মানে ফ্রম দ্য ওয়ার্ল্ড ম্যাপ। তারপরে আছে আপনার এই যে কি বলে, এটা হলো যে আপনার ইসরায়েল অ্যান্ড ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, দ্য ইরাক ইরান অ্যান্ড প্ল্যান অফ রিমেকিং দ্য মিডল ইস্ট। এই প্ল্যানের ভিতরে যেটা হলো যে সেটা হচ্ছে যে এটা 2003-এ তখন তারা দেখলো কি যে এই মিডল ইস্টের যদি মিডল ইস্টের কন্ট্রোল যদি ইসরায়েল না নিতে পারে, তাহলে কিন্তু দে উইল নট বি এবল টু ডোমিনেট দি কন্ট্রোল অফ ট্রেড অফ অয়েল। এটা ইউএসকে বোঝানোর পরে তখন তারা ঠিক করলো যে ইরাক এবং ইরান আমরা যদি অ্যাটাক করি তাহলে শুধু ইরাককে নিলে হবে না, ইরাক এবং দুটাকে একসাথে নিতে হবে। ইটস লাইক ইফ ইউ লিভ ওয়ান দেন ইউ ডোন্ট অ্যাকচুয়ালি, ইটস অ্যান আনফিনিশড গেম। কিন্তু তখন এই ইউকে এবং ইউএসএ এবং ইউএস ওয়েস্টার্ন অ্যালাইজ তারা বললো যে না, ইট ইজ নট উইদিন আওয়ার রিচ। আর ইরানের এগেনস্টে আমাদের কোনো কেস নাই, অর্থাৎ তাদের কোনো WMD যেটা সেটা নাই, এরকম কোনো প্রুফ আমাদের কাছে নাই। সুতরাং আমরা এখন যা করব সেটা হলো ইরাককে প্রথমে ধরবো এবং ইরাককে প্রথমে কন্ট্রোলে নিয়ে তারপরে আমরা চেষ্টা করব, পরে দেখা যাবে যে ইরানকে কি করা যাবে। কিন্তু ইসরায়েলের ডিমান্ড ছিল যে ইসরায়েলের যে ডিজায়ার সেটা হচ্ছে যে মিলিটারি ডমিনেন্স ওভার দি মিডল ইস্ট। এইটা যদি তাদের অর্জন করতে হয় তাহলে ইরানকে ছাড়া ইরানকে নিউট্রালাইজ করা ছাড়া কোনোভাবেই তাদের পক্ষে এটা সম্ভব না। তো এই জন্য কিন্তু ইরাকে যাই হোক না কেন তাদের কিন্তু চিন্তা চেতনায় সবসময় ছিল ইরান।